নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ও গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা রূপালী দ্বীপ। আজ তৃতীয় পর্ব। ওসি সাহেব তাদের থানার লকআপে ঢুকিয়ে দিলেন। ছেলেরা এবং মেয়েরা আলাদা হয়ে গেল। এই ওসি সাহেবকে স্টেশনে দেখা যায়নি, তিনি স্টেশনে যাননি। ভদ্রলোকের বয়স বেশি না, ভদ্র চেহারা। পুলিশের ভদ্র চেহারা হলে অস্বস্তি লাগে, মনে হয় কিছু একটা ঝামেলা আছে। তাছাড়া ভদ্রলোক পাঞ্জাবি পরে আছেন। পুলিশের লোক থানার ভেতর পাঞ্জাবি পরবেন কেন? জেনানা ওয়ার্ডে এক অল্প বয়সী পাগলিকে রাখা হয়েছে। সে বমি করে পুরোটা ভাসিয়ে ফেলেছে। সে শুধু বমি করেই ক্ষান্ত হয়নি, মনের আনন্দে নিজের বমিতে গড়াগড়ি করছে। ভয়ঙ্কর গন্ধ। কোনো স্বাভাবিক মানুষ এর মধ্যে থাকতে পারে না। প্রথমে নেইমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ফিসফিস করে বলল, এখানে আর 1 ঘন্টা থাকলে আমি মরে যাব। আমি সত্যিই মরে যাব। কেন আমি তোদের সাথে এলাম? কেন এলাম? কেন এলাম? নেইমার হিস্টেরিয়ার মতো হয়ে গেল। আনুশকা বলল, ন্যাকামি করবি না, এখন ন্যাকামির সময় না। আমি ন্যাকামি করছি? আমি ন্যাকামি করছি? আমি ন্যাকামি করছি? চুপ কর, এক কথা বারবার বলবি না। নেইমা ওয়াক ওয়াক করতে লাগলো। সে যেভাবে ওয়াক ওয়াক করছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে তার পাকস্থলীর পুরোটা বের হয়ে আসবে। অনুষ্কা কঠিন গলায় বলল, তুই যদি ওয়াক ওয়াক বন্ধ না করিস, তাহলে আই সোয়ার বাই দ্য নেম অফ গড এই বমির খানিকটা তোকে খাইয়ে দেব। নেইমা ওয়াক ওয়াক বন্ধ করল। তবে সে বসে পড়ল। মনে হচ্ছে সে সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাবে। সে ক্ষীণ স্বরে বলল, অনুষ্কা, আমি মারা যাচ্ছি। আমি সত্যিই মরে যাচ্ছি। নিঃশ্বাস নিতে পারছি না। তালা বন্ধ ঘরে আমি বেশিক্ষণ থাকতে পারি না। আমার ক্লস্ট্রোফোবিয়া আছে। মোনা নেইমাকে ধরে রেখেছে। তার হাতে একটা ম্যাগাজিন। সে ম্যাগাজিনটা পাখার মতো করে ক্রমাগত নেইমার মাথায় বাতাস করে যাচ্ছে। নীরা মুখে আঁচল চাপা দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। সেও কাঁপছে থরথর করে। জরি এক দৃষ্টিতে পাগলি মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা কুৎসিত নোংরায় মাখামাখি হয়ে আছে। মাথার চুল ছেলেদের মতো করে ছোট ছোট করে কাটা। তারপরও এই মেয়েটি যে রূপবতী তা পরিষ্কার বোঝা যাচ্ছে। নেইমা গোঙানির মতো শব্দ করতে লাগলো। মোনা ভয় পেয়ে অনুষ্কাকে বলল, আপা, উনি কেমন জানি করছেন। অনুষ্কা গলা উঁচিয়ে ডাকতে লাগলো, কে কে আছেন এখানে? কে আছেন? ওসি সাহেব, ওসি সাহেব। ওসি সাহেব এগিয়ে এলেন। তার মুখে জ্বলন্ত সিগারেট। মুখের ভঙ্গি অত্যন্ত শান্ত, যেন কিছুই হয়নি। হইচই করছেন কেন? সঙ্গত কারণেই হইচই করছি। কেন করছি সেটা আপনার না বুঝতে পারার কোনো কারণ নেই। আপনাকে দেখেই মনে হচ্ছে আপনি বুদ্ধিমান, তবে বুদ্ধিমান লোকেরা মাঝে মাঝে খুব কাঁচা কাজ করে ফেলে। আপনি আমাদের হাজতে ঢুকিয়ে যে কাঁচা কাজটি করেছেন, তার ফলাফল সুদূর প্রয়াসী হওয়ার সম্ভাবনা। ওসি সাহেব আগের চেয়েও শান্ত গলায় বললেন, মিস অনুষ্কা, কাঁচা কাজ আমাদের প্রায়ই করতে হয়। কাঁচা কাজ করতে যে আমরা ভালোবাসি কিংবা ইচ্ছা করে করি তা না, উপরের নির্দেশ পেয়েই করি। উপরের নির্দেশ পেয়েছেন বলে আমাদের একটা পাগলির সঙ্গে খাঁচার ভেতর আটকে রাখতে হবে? অবশ্যই। আপনাদের দেখেই বোঝা যাচ্ছে আপনাদের ক্ষমতা আছে, আপনাদের যোগাযোগ ভালো। খোদ প্রাইম মিনিস্টারের সঙ্গেও আপনাদের কারোর আত্মীয়তা থাকা মোটেই বিচিত্র না। আমি শখ করে আপনাদের এখানে ঢোকাবো কেন? আপনি আমাদের আটকে রাখবেন? জি, আমার ওপর সেরকমই নির্দেশ। আপনাদের বিরুদ্ধে কিডন্যাপিংয়ের মামলা আছে। একজনের বিবাহিতা স্ত্রীকে আপনারা কিডন্যাপ করে নিয়ে এসেছেন। তার গায়ে 4 লক্ষ টাকার গহনা আছে। কোর্ট থেকে আপনাদের গ্রেপ্তার করতে বলা হয়েছে। আমরা করেছি। কিছু জিজ্ঞাসাবাদ করে আপনাদের কোর্টে হাজির করব। তখন কোর্ট যদি আপনাদের জামিন দেয়, আপনারা যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যাবেন। আমরা কাজ করছি অ্যাকর্ডিং টু দ্য বুকস। আমি কয়েকটা টেলিফোন করব। আমাদের টেলিফোন নষ্ট। অর্থাৎ
আপনি আমাদের টেলিফোন করতে দেবেন না। বললাম তো, আমাদের টেলিফোন নষ্ট, ডায়াল টোন নেই। কতক্ষণ আমাদের এভাবে আটকে রাখবেন? মনিরুজ্জামান সাহেব ঢাকা থেকে রওনা হয়েছেন, উনি এসে পৌঁছাবার পরেই ব্যবস্থা হবে। উনি কখন এসে পৌঁছাবেন? সেটা নির্ভর করে উনি কিসে আসেন তার উপর। ফার্স্ট ফ্লাইটে করে এলে 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, আর যদি হেঁটে আসেন তাহলে দিন 10 লাগার কথা। আপনি কি আমাদের সঙ্গে রসিকতা করছেন ওসি সাহেব? জি, করছি। শুধু আপনারাই রসিকতা করতে পারবেন এবং আমরা পুলিশের চাকরি করি বলে রসিকতা করতে পারবো না, তা তো হয় না। অনুষ্কা হাল ছেড়ে দিল। ওসি সাহেব চলে যেতে ধরলেন। তখন জরি নরম গলায় ডাকল, ওসি সাহেব, আপনি কি আমার কিছু কথা শুনবেন? জি, শুনব। বাংলাদেশের পুলিশের বর্তমান কাজ হচ্ছে কথা শোনা। আমরা সবার কথা শুনি। বলুন, কি বলবেন? সমস্যাটা তো আমাকে নিয়ে। আমি তো আছি, আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকব এবং মনিরুজ্জামান সাহেবের জন্য অপেক্ষা করব। আপনি এদের ছেড়ে দিন, আর ছেড়ে দিতে না পারলে অফিসে নিয়ে বসান প্লিজ। তাকিয়ে দেখুন, আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে, নিঃশ্বাস নিতে পারছে না। আপনাদের কষ্ট করতেই হবে, উপায় নেই। অনুষ্কা বলল, খুব ভালো কথা। আমাদের ছাড়তে না পারেন এই পাগলিটাকে ছাড়ুন। তাকে ধরে রেখেছেন কেন? সেও কি কাউকে কিডন্যাপ করে নিয়েছে? না, সে কাউকে কিডন্যাপ করে আনেননি। তাহলে তাকে হাজতে ভরে রেখেছেন কেন? হাতের কাছে সুন্দরী মেয়ে ছেলে না থাকলে ভালো লাগে না? দেখুন মিস অনুষ্কা, আপনি সকাল থেকে অত্যন্ত আপত্তিকর কথা বলে যাচ্ছেন। যতক্ষণ আমাদের না ছাড়বেন ততক্ষণ বলবো। তাছাড়া আপনারা রূপবতী বিকৃত মস্তিষ্ক একটা মেয়েকে অকারণে ধরে রেখে দেবেন, আমরা কিছু বলতেও পারবো না। অকারণে ধরে রাখিনি, পাগলি গ্রেপ্তার করার বিধান আছে। তাছাড়া মেয়েটি সুন্দরী, পাড়ার মস্তানদের হাতে ঘন ঘন রেপড হওয়ার কপাল নিয়ে এসেছে। তাকে বাঁচানোর জন্যই এখানে এনে রেখেছি। যারা রেপ করছে তাদের কিছু বলছেন না, যে রেপ হচ্ছে তাকে হাজতে ভরে রেখেছেন। আপনারা তো অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন। শুনুন ওসি, আমি অত্যন্ত ভদ্র এবং বিনীত ভাষায় আপনার কাছে একটা অনুরোধ করছি। তাকিয়ে দেখুন, হাত জড়ো করে বলছি, এই পাগলিটাকে ছাড়তে হবে না, একে হাজতেই রাখুন। তবে দয়া করে একে ভালো করে সাবান দিয়ে একটা গোসল দিন। আমি টাকা দিচ্ছি। বাজার থেকে কিনে নতুন শাড়ি, ব্লাউজ, পেটিকোট নিয়ে আসার ব্যবস্থা করুন। ওর গায়ে যেসব কাপড় আছে সেগুলো হয় মাটির নিচে পুঁতে ফেলার ব্যবস্থা করুন, কিংবা আগুন দিয়ে পুড়িয়ে দিন। আগুন জ্বালাবার খরচও আমি দেব। তারপর আপনি যা করবেন তা হচ্ছে, বড় 2 বালতি পানি পাঠাবেন, একটা শলার ঝাড়ু পাঠাবেন এবং 1 লিটারের একটা ফিনাইনের কৌটো পাঠাবেন। আমি নিজেই এই হাজতখানা ধোবো। আমি নিজে যে ধোবো তার জন্য আপনাকে খরচপাতি দেব। এইখানেই শেষ না, পরবর্তী সময়ে আপনাকে পুরস্কৃত করব। আমাকে পুরস্কৃত করবেন? জি, আপনাকে এমন এক জায়গায় ট্রান্সফারের ব্যবস্থা করব যেখানে খুনের ছড়াছড়ি। প্রতি সপ্তাহে একটা করে মার্ডার হয়, 3টি রেপ, গোটা 10 ডাকাতি প্লাস চোরাচালাকি। এমন সুবর্ণ সুযোগ হেলায় হারাবেন না ওসি সাহেব। চান্স অফ লাইফ টাইম। মোনা খিলখিল করে হাসছে। এমন আনন্দিত ভঙ্গিতে সে অনেক দিন হাসেনি। তাকে হাসতে দেখে পাগলিটাও হাসছে। ওসি সাহেব কিছু বললেন না। যেরকম শান্ত ভঙ্গিতে এসেছিলেন সেরকম শান্ত ভঙ্গিতে চলে গেলেন। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই 1 বালতি পানি এবং ঝাঁটা নিয়ে জমাদার উপস্থিত হলো। দাঁত বের করে বলল, ওসি সাহেব বলেছেন শাড়ি, তেল, সাবান কি কি জানি কিনবেন, টাকা দেন। অনুষ্কা তার পার্স খুলে টাকা বের করলো। জরির দিকে তাকিয়ে বলল, জরি শোন, তুই কোনো ভয় পাচ্ছিস না তো? না, আমার কেন জানি মনে হচ্ছে এই ওসি মানুষটা খারাপ না। তোর কোনো বিপদ এই ওসি হতে দেবেন না। এরকম মনে হওয়ার কারণ কি? কোনো কারণ নেই। এরকম যে কিছু একটা ঘটবে রানা জানতো।
বিপদের ইঙ্গিত মানুষের কাছে আগে আগে পৌঁছায়। আল্লাহ পাক মানুষকে ইশারা দেয়, রানাকেও দিয়েছে। রানা সেই ইশারা বুঝতে পারেনি। চিটাগং রওনা হওয়ার সময় সে দেখেছে টেবিলে খালি পানির জগ। এটা হলো প্রথম ইশারা। দ্বিতীয় ইশারা হলো সে যে বেবি ট্যাক্সি নিয়ে রওনা হলো, মাঝপথে সেটা স্টার্ট বন্ধ হয়ে গেল, কার্বোরেটর দিয়ে তেল পাস হচ্ছে না। এটা হলো দ্বিতীয় ইশারা। সে নিতান্ত বেবকুফ বলেই পরিষ্কার ইশারাও ধরতে পারেনি। এতক্ষণে তারা কক্সবাজার পৌঁছে যেত, তার বদলে থানা হাজতে বসে আছে। রানার আবার বাথরুম পেয়েছে। এক রাতের টেনশনে ডায়াবেটিস হয়ে গেল নাকি? টেনশনে নানান ধরনের অসুখ বিসুখ হয়, ডায়াবেটিসও হতে পারে। ঢাকায় পৌঁছেই সুগার টেস্ট করাতে হবে। হাজতে ঢোকার পর থেকে এর মধ্যে 2 বার বাথরুমে গেছে। তৃতীয়বার যেতে যাওয়া কি ঠিক হবে? শেষে এরা বিরক্ত হয়ে বলবে পেশাব পায়খানা যা করার এখানেই করেন। থানাওয়ালাদের এমন বিরক্ত করা যাবে না, কিছুতেই না। এই সাধারণ সত্যটা দলের কেউ বুঝতে পারছে না। তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা এখানেও পিকনিক করছে, এদের ধরে ধরে চাপকাতে হয়। মোতালেব এর মধ্যে পুলিশ সেন্ট্রিকে হাতের ইশারা করে ডেকে ফেলেছে এবং ডেকে বলেছে, মোটু ভাইয়া, চায়ের ব্যবস্থা করা যাবে? এই পুলিশের স্বাস্থ্য একটু ভালোর দিকে বলেই তাকে মোটু ভাইয়া বলতে হবে? পুলিশের হাজতে বসে পুলিশকে মোটু ভাইয়া বলা? রানা ভেবে পাচ্ছে না এদের সবার একসঙ্গে ব্রেন শর্ট সার্কিট হয়ে গেছে নাকি? এত বড় একটা বিপদে যাচ্ছে, এই বিপদ নিয়ে কোনো চিন্তা নেই, কি করে উদ্ধার পাওয়া যায় তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মেয়েগুলোকে আলাদা করে ফেলেছে, এটাও চিন্তার বিষয়, বিরাট চিন্তার বিষয়। কে চিন্তা করবে? সব চিন্তা কি সে একা করবে? শুভ্র গাধাটা একটা বই নিয়ে কোনায় বসে আছে। এটা কি বই পড়ার সময়? বল্টু কম্বলে হাত পা গুটিয়ে শুয়ে পড়েছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে। সঞ্জুকে দেখেও মনে হচ্ছে না সে ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছে। বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 32 ঘা, এই সত্য যে কোনো বাচ্চা ছেলেও জানে, এরা মনে হয় জানে না। সঞ্জু বলল, রানা, কটা বাজে? রানা জবাব দিল না। ফালতু কথা বলার সে প্রয়োজন দেখছে না। কটা বাজে এটা জেনে হবে কি? কথা বলছিস না কেন? চুপ কর গাধা। সঞ্জু বলল, তুই আমার উপর রাগ করছিস কেন? আমি কি তোদের এনে জেলে ঢুকিয়েছি? বললাম তো চুপ করে থাক। রানার কথাবার্তা বলতে ভালো লাগছে না। উদ্ধার পাওয়ার বুদ্ধি বের করতে হবে, মাথায় কোনো বুদ্ধি আসছে না। সবার আগে যা করতে হবে তা হলো থানাওয়ালার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা। যদি হাজতে রাত কাটাতে হয় তাহলে কম্বল টম্বল লাগবে, খাওয়া দাওয়া লাগবে, এই সব কাজে পয়সা খরচ করতে হয়। রানা বলল, বল্টু ঘুমাচ্ছে নাকি? আশ্চর্য! সঞ্জু, বল্টুকে কানে ধরে তুলতো। কেন ঘুমাচ্ছে? ঘুমাক না, ট্রেনে সারা রাত ঘুম হয়নি। তোল বললাম। তুই এমন টেনশনে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছিস না? না। ভালো, তাহলে তুই আর শুধু শুধু জেগে আছিস কেন? তুইও ঘুমিয়ে পড়, আয় আমার কোলে মাথা রেখে ঘুমা। শুধু শুধু টেনশন করে তো কোনো লাভ নেই। শুভ্র বই থেকে মুখ তুলে বলল, ওরা একটা ভুল করেছে, ভুলটা যখন ধরা পড়বে তখন লজ্জিত হয়ে আমাদের ছেড়ে দেবে। রানা বলল, গাধার মতো কথা বলবি না শুভ্র, গাধামি কথা বন্ধ করে যা করছিস তাই কর, বই পড়, জ্ঞান বাড়া। কি বই এটা? ব্রিফ হিস্ট্রি অফ টাইম। সময় ব্যাপারটা আসলে কি তা বলার চেষ্টা করা হয়েছে। মোতালেব কৌতূহলী হয়ে বলল, সময় ব্যাপারটা কি? শুভ্র বেশ আগ্রহের সঙ্গে সময় কি তা বলতে শুরু করলো। সঞ্জু এবং মোতালেব দুজনেই শুনছে, বেশ আগ্রহ নিয়ে শুনছে। রানা ভেবে পাচ্ছে না কেন সে একদল গাধাকে নিয়ে রওনা হলো। এই বুদ্ধি কে তাকে দিল? সে ঠিক করেছে এই ঝামেলা থেকে একবার বের হতে পারলে কানে হাত ধরে 10 বার উঠবোস করবে। কোরআন শরীফ হাতে নিয়ে পশ্চিম দিকে মুখ করে বলবে আর কোনোদিন এই জাতীয় দায়িত্ব নেবে না।
সেন্ট্রি পুলিশ পাশ দিয়ে যাচ্ছিল। রানা বলল, ভাই সাহেব, কাইন্ডলি একটু শুনবেন? ওসি সাহেবের সঙ্গে একটু প্রাইভেট কথা বলতে চাই। একটু কি বলবেন ওসি সাহেবকে? ওসি সাহেব চেয়ারে নাই। চেয়ারে যখন আসবেন তখন কি বলবেন? আচ্ছা, দেখি। দেখা দেখি নয় ভাই, এই কাজটা করতেই হবে। ছোট ভাই হিসাবে এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আবদার। আর শুনুন ভাই, একটু কাছে আসুন। সেন্ট্রি পুলিশ কাছে এলো। রানা দলা পাকিয়ে একটা 100 টাকার নোট এগিয়ে দিয়ে ফিসফিস করে বলল, রেখে দিন, পান খাবেন। পান খাওয়ার ব্যাপারে পুলিশের কোনো আপত্তি দেখা গেল না। রানা চোখ বন্ধ করে ভাবছে, পরিষ্কার কিছু ভাবতে পারছে না। মাথা জ্যাম হয়ে আছে। শুধু জ্যাম না, যন্ত্রণাও করছে। শুভ্র বকবক করেই যাচ্ছে। রানা দীর্ঘশ্বাস ফেলল। হেরাই সুখে আছে, কোনো চিন্তা ভাবনা নেই। সে ঘড়ি দেখল, 11টা বাজে। প্রায় 3.5 ঘন্টা কেটে গেল হাজতে। দেখতে দেখতে দুপুর হবে, তারপর সন্ধ্যা, রাত হবে, সকাল হবে, আবার দুপুর হবে, আবার সন্ধ্যা। রানার গা কাঁটা দিয়ে উঠল। বাথরুমের বেগ প্রবল হয়েছে, আর চেপে রাখা যাচ্ছে না। এখন একবার যেতেই হবে। সে সেন্ট্রিকে হাসি মুখে ডাকল, এই যে পুলিশ সাহেব, পুলিশ সাহেব। কী হয়েছে? একটু ভাই বাথরুমে যাওয়া দরকার। টাট্টি করবেন? জি না, ছোটটা করব। একটু আগেই তো করেছেন, মিনিটে মিনিটে পিসাব করলে তো হবে না। রানা হতভম্ব হয়ে দেখল সেন্ট্রি পুলিশ চলে যাচ্ছে, অথচ তাকে একটু আগে পান খাওয়ার জন্য 100 টাকা দেওয়া হয়েছে। রানা শুকনো মুখে সিগারেট ধরালো। বল্টু উঠে বসেছে, মনে হচ্ছে সে চোখ বন্ধ করে মটকা মেরে পড়েছিল। বল্টু রানার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, রানা শোন, বেগ খুব বেশি হলে এখানেই ছেড়ে দে। খামোকা রিকোয়েস্ট করে লাভ কি? যে দেশে যে নিয়ম, ওদের টাইম টেবিল অনুযায়ী তো আর তোর পেশাব ধরবে না, কি আর করা। রানা শুনেও না শোনার ভান করল। শুভ্র সামনে বক্তৃতা দিয়েই যাচ্ছে। রানার ইচ্ছা হচ্ছে থাবড়া মেরে শুভ্রর বক্তৃতা বন্ধ করে দিতে। এই প্যাচাল বেশিক্ষণ শোনা সম্ভব না। সময়ের শুরু কোথা থেকে হয়েছে তা দিয়ে কিছু যায় আসে না, তাদের সময়টা কিভাবে যাচ্ছে এটাই বড় কথা। ব্লাডারের চাপ যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে দুটো ছোট ছোট এক্সপ্লোশন হবে এবং দুটো ব্লাডারই ফেটে যাবে। মানুষের ব্লাডার কটা থাকে, একটা না দুটা? এই তথ্যটা শুভ্রের কাছ থেকে জেনে নেওয়া দরকার। যে সময় নিয়ে এত প্যাঁচাল পড়তে পারে সে নিশ্চয়ই মানুষের ব্লাডারের সংখ্যা জানে। রানা করুণ গলায় ডাকল, পুলিশ সাহেব, ভাই একটু কাইন্ডলি শুনে যান তো। সেন্ট্রি অন্য দিকে তাকিয়ে দাঁত খোঁচাচ্ছে। সে এখন মনে হয় কানেও শুনতে পাচ্ছে না। পান খাওয়ার জন্য 100 টাকা না দিয়ে 200 টাকা দেওয়ার দরকার ছিল, অ্যামাউন্ট কম হয়েছে। এই যে ভাই, প্লিজ ছোট্ট একটা কথা শুনে যান। সেন্ট্রি গভীর মনোযোগে দাঁত খোঁচাচ্ছে। দাঁত খোঁচানো শেষ হলে নিশ্চয়ই কান খোঁচাবে। খোঁচাখুচি যাদের স্বভাব তারা স্থির হয়ে থাকতে পারে না, তাদের সবসময় কিছু না কিছু খোঁচাতে হয়। রানা আবার করুণ গলায় ডাকল, পুলিশ সাহেব, ব্রাদার, একটু শুনবেন। মনিরুজ্জামান ওসি সাহেবের সামনে বসে আছেন। মনিরুজ্জামানের গায়ে 3 পিস স্যুট, লাল টাই। কোটের বাটন হলে পাতা সহ গোলাপের কুঁড়ি। গোলাপটা ঠিক আছে, পাতা দুটো মরে গেছে। মনিরুজ্জামানের মুখে তেলতেলে ভাব হাসি। সে আজ সারাদিন প্রচুর পান খেয়েছে বলে মনে হয়। দাঁত খয়েরি বর্ণ ধারণ করেছে, ঠোঁট দুটো লাল। মনিরুজ্জামানের হাতে সাদা রুমাল, কিছুক্ষণ পর পর ঠোঁট মোছার জন্য রুমাল ব্যবহার করতে হচ্ছে। মনিরুজ্জামানের পাশে আছে হারুনুর রশিদ। হারুনুর রশিদের কাজ হচ্ছে মনিরুজ্জামানকে ছায়ার মতো অনুসরণ করা। হারুনুর রশিদ পাতলা একটা পাঞ্জাবি পরে আছে, নিচে গেঞ্জি নেই বলে পাঞ্জাবির ভিতর দিয়ে তার লোম ভর্তি বুক দেখা যাচ্ছে। হারুনুর রশিদের মুখ খুব গম্ভীর।
সেই তুলনায় মনিরুজ্জামানের মুখ হাসি হাসি। মনিরুজ্জামান বলল, তারপর ওসি সাহেব, ভাই কেমন আছেন বলেন দেখি। জি ভালো আছি। সকালে চলে আসতাম, ফার্স্ট ফ্লাইট পেলাম না, গাড়িতে রওনা হলে পৌঁছতে পৌঁছতে বিকাল হবে, সেকেন্ড ফ্লাইটে এসেছি। ভালো করেছেন। আমি এসেই আপনার বিষয়ে খোঁজ খবর করেছি, খবর যা পেয়েছি তাতে মনটা ভালো হয়েছে। আমি হারুনুর রশিদকে বললাম, এরকম অফিসার যদি 10টা থাকে তাহলে দেশ ঠিক হয়ে যায়। কি হারুন, বলি নাই? হারুন হ্যাঁ সূচক মাথা নাড়ে। মনে হচ্ছে সে কথা কম বলে, কিংবা মাথা নাড়াই তার চাকরি। দেশের রাজ্যে অবস্থা, তা কিন্তু দেশের জনগণের জন্য না, খারাপ অফিসারের জন্য। জনগণ কখনো ভুল করে না। আপনি আমার বিষয়ে কি খোঁজ পেয়েছেন? সব খোঁজই পেয়েছি ভাই। প্রদীপ জ্বলে উঠলে দূর থেকে টের পাওয়া যায়, আলো দেখা যায়। বুঝলেন রহমান সাহেব, আমি খবর পেয়েছি আপনি অত্যন্ত অনেস্ট অফিসার, ঘুষ খান না, অন্যায় করেন না। ঠিক শুনি নাই রহমান সাহেব? জি ঠিকই শুনেছেন। আপনার নাম রহমান তো? আব্দুল রহমান আমার নাম। এত বড় একটা কাজ যে আপনি করলেন, অনেস্ট অফিসার বলেই করতে পারলেন। ঘুষ খায় অফিসারের আত্মা থাকে ছোট, সাহস থাকে না। কি হারুন, আমি এই কথা বলি নাই? হারুন আবার হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। মনিরুজ্জামান গলা নিচু করে বলল, এত বড় একটা কাজ সুন্দরভাবে করার জন্য আমি ছোট ভাই হিসাবে আপনাকে সামান্য উপহার দিতে চাই। না করবেন না, না করলে মনে ব্যথা পাবো। মনিরুজ্জামান হারুনুর রশিদের দিকে তাকিয়ে ইশারা করল। হারুনুর রশিদ ব্রিফকেস খুলে ব্রাউন পেপারের একটা মোড়ক ওসি সাহেবের ফাইলের কাছে রেখে ভারী গলায় বলল, 50 আছে। ওসি সাহেব বললেন, 50 কি? 50,000 স্যার। মনিরুজ্জামান বলল, উপহার কি কিনবো কি আপনার পছন্দ তা তো জানি না, এই জন্যই ক্যাশ। পছন্দ মতো কিছু একটা কিনে নেবেন ভাই সাহেব, ছোট ভাইয়ের ওপর মনে কিছু নেবেন না। আচ্ছা। বুঝলেন ভাই সাহেব, খুব ভয়ে ভয়ে ছিলাম আপনি রাগই করবেন কি না। উপহার এক জিনিস আর ঘুষ ভিন্ন জিনিস। তা তো বটেই। এখন ভাই সাহেব মেয়েটাকে বের করে দেন, ঢাকায় নিয়ে যাই। মেয়েটাকে বলছেন কেন? বলুন স্ত্রীকে বের করে দিন। ও হ্যাঁ হ্যাঁ, অল্প দিন হয়েছে বিয়ে, এখনও অভ্যস্ত হয়নি। যাই হোক, আমি স্ত্রীকে নিয়ে যেতে এসেছি। আমার স্ত্রীর যে বড় চাচা, উনিও আসছেন, বাই রোড আসছেন। ওসি সাহেব শান্ত গলায় বললেন, ব্যাপারটা আপনি যত সহজ ভাবছেন তত সহজ না, সামান্য জটিলতা আছে। কি জটিলতা? মনিরুজ্জামান চোখ সরু করে বলল, আপনার স্ত্রী জবানবন্দি দিয়েছে আপনার সঙ্গে বিয়ে হয়নি, যে রাতে বিয়ে হওয়ার কথা সেই রাতে উনি পালিয়ে গেছেন। ও বললে তো হবে না, ও তো এখন এমন কথা বলবেই। আরও যে জঘন্য কিছু বলে নাই এটা আমার সৌভাগ্য। বিয়ে যে হয়েছে তার কাগজপত্র আছে, দেখতে পারেন। হারুন, কাবিননামাটা দেখাও তো। হারুন ব্রিফকেস খুলে কাবিননামা বের করল। মনিরুজ্জামান বলল, খুব ভালো করে দেখেন, আমার স্ত্রী দস্তাখত করেছে, দেখতে পাচ্ছেন? জি। 4 জন সাক্ষী আছে। সাক্ষী কারা এটাও একটু লক্ষ্য করুন। আপনারা পুলিশ লোক, কিছুই আপনাদের চোখ এড়াবে না। তবু মনে করিয়ে দেওয়া, একজন আছেন মিনিস্টার, প্রতিমন্ত্রী না, আসল মিনিস্টার। একজন আর্মির ব্রিগেডিয়ার, একজন হলেন ইউনিভার্সিটির প্রফেসর, আর একজন বিশিষ্ট শিল্পপতি AR খান, নাম শুনেছেন নিশ্চয়ই। বলেন কি, এরা সবাই কি আপনার আত্মীয়? জি না, তবে পরিচিত। সাধারণত দেখা যায় বিয়েতে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সাক্ষী হয়, আপনার বেলাতেই ব্যতিক্রম দেখলাম।
আমার সবই ব্যতিক্রম। দেখলেন না, বউকে বিয়ের পরেই ভাগিয়ে নিয়ে চলে গেল। তবে হজম করতে পারে নাই, বদহজম হয়ে গেছে। আপনাকে খুব আনন্দিত মনে হচ্ছে। অবশ্যই আনন্দিত। আম ছালা সব ধরা পড়েছে। সাথের বদগুলোকে মাইল্ড পিটুন দিয়েছেন তো? জি না, দি নাই। ভদ্রলোকে ছেলেপুলে পিটুন দিয়ে শেষে কোনো বিপদে পড়ি? কোনো বিপদে পড়বেন না, আমি তো আছি আপনার পিছনে। আমি মানুষটা ছোটোখাটো, কিন্তু আল্লাহর দোয়ায় অনেক ভালো যোগাযোগ। সেটা বুঝতেই পারছি। হ্যাঁ, অনেকেই বুঝতে পারে না, প্রয়োজন বোধ করলে হেভি পিটান দিয়ে দেন। এদের চুরির মামলায় ফেলে নাকানি চোবানি খাওয়া যায় না? আমার স্ত্রীর গায়ে 4 লাখ টাকার জড়োয়া গয়না ছিল। এই মামলা। হুম, ধান দেখেছে, বুলবুলি দেখে নাই। এইবার বুলবুলি দেখবে, ছোট বুলবুলি। হারুনুর রশিদ বলল, স্যার, আপনি কাইন্ডলি বেগম সাহেবকে রিলিজ দিয়ে দেন। আমরা ঢাকার দিকে রওনা হয়ে যাই, বেলাবেলি পৌঁছতে হবে। এত সহজে তো ভাই হবে না। মামলা করেছেন, আমরা আসামি কোর্টে চালান দেব, কোর্ট যা করার করবে। সে কি? আপনি মামলা করেছেন ঢাকায়, আমরা আসামি ঢাকা পাঠাবো। তাহলে এত যন্ত্রণার প্রয়োজন নাই, মামলা তুলে নিব। আপনি আমার স্ত্রীকে শুধু রিলিজ করে দিন। সেটাও সম্ভব না, একটা বেড়াছেড়া লেগে যাবে, তাই তো আমার মনে হচ্ছে। কি বেড়াছেড়া? যাদের থানা হাজতে আটকে রেখেছি তারা এত সহজে ছেড়ে দেবে বলে তো মনে হয় না। যারা আমার স্ত্রীকে এনেছে তাদের উপর আমার কোনো রাগ নেই। ছেলে মানুষ ভুল করেছে, মানুষ মাত্রই ভুল করে। তাছাড়া সমস্যাটা মূলত তৈরি করেছে আমার স্ত্রী। কাজেই শাস্তি যা দেওয়ার আমি আমার স্ত্রীকেই দেব। আপনি ওদের ছেড়ে দিন, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে যাই। আপনি বিকালে আসুন। বিকালে আসবো কেন? আমি আসতে বলছি এই জন্য আসবেন। ওসি সাহেব, আপনি তো ঝামেলা করছেন। আমি ঝামেলা পছন্দ করি না। ঝামেলা আমিও পছন্দ করি না। মহিলাকে আমি ছেড়ে দিলাম, আপনিও গাড়ি করে জোর করে নিয়ে গেলেন। পরে দেখা গেল আসলেই আপনাদের বিয়ে হয়নি। কাগজপত্র দেখালাম না? কাগজপত্রের দাম নাই। মনিরুজ্জামান হতভম্ব হয়ে বলল, কাগজপত্রের দাম নাই? কি বলেন আপনি? মনিরুজ্জামান সাহেব, পুলিশে কাজ করছি 10 বছর ধরে। এই 10 বছরে একটা জিনিস শিখেছি, মানুষের চেয়ে বেশি মিথ্যা বলে কাগজ। সিগনেচার আপনি বিশ্বাস করেন না? জি না। আমি কিন্তু জানি কি করে বিশ্বাস করাতে হয়। বিশ্বাস করাবার মতো ব্যবস্থা নিয়ে আসব। আসুন, বিশ্বাস করাতে পারলে আমি ওনাকে ছেড়ে দেবো, আপনি নিয়ে চলে যাবেন। শাস্তি দিতে চাইলে দেবেন, পথেই কোথাও গলা টিপে মেরে ফেলতে পারেন, আপনার সমস্যা হবে না। ডাক্তাররা পোস্টমর্টম রিপোর্টে আপনার কথা মতো দেবে, পুলিশও ফাইনাল রিপোর্ট যা চাইবেন তাই দেবে। শুধু আপনি দিবেন না? জি না। কেন দিবেন না? কারণ আমি মানুষটা খারাপ। আমি কিন্তু ঠিক 1 ঘন্টা পর আসবো। 1 ঘন্টা পর এলে হবে না, আপনাকে বিকালে আসতে বলেছি, আপনি বিকালেই আসবেন। হাতি ঘোড়া গেল তল, 4 পয়সার রশি বলে কত জল। ওসি সাহেব হাই তুললেন। মনিরুজ্জামান বলল, মেয়েটা কোথায়? আমি ওই মেয়েটার সঙ্গে কথা বলবো, নাকি আমাকে কথাও বলতে দেবেন না? দেব, কথা বলতে দেব। মনিরুজ্জামান হারুনুর রশিদের দিকে তাকিয়ে ইশারা করল। হারুনুর রশিদ অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে 50,000 টাকার ব্রাউন পেপারের প্যাকেট হাতে নিয়ে ঝট করে ব্রিফকেসে ভরে ফেলল। কাজটা সে করল দেখার মতো দ্রুততায়। পাগলি নতুন শাড়ি পরেছে, মাথায় চুল আঁচড়েছে, তাকে আর চেনা যাচ্ছে না। সে নিজেও মনে হয় হকচকিয়ে গেছে, চুপচাপ বসে আছে, কোনো রকম হইচই করছে না।
কিছুক্ষণ পরপর নিজের দুটো হাত তার চোখের সামনে ধরে গভীর মনোযোগের সঙ্গে কী যেন দেখছে। জড়ি বলল, তুমি কি দেখো? পাগলি হাসল। নাম কি তোমার? পাগলি জবাব দিল না। তোমার কি শাড়িটা পছন্দ হয়েছে? পাগলি হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং আবারও তার দুটো হাত চোখের সামনে মেলে ধরল। মোনা বলল, জড়িয়াপা, মেয়েটাকে কি সুন্দর লাগছে দেখছেন? দেখছি। এত সুন্দর একটা মেয়ে পথে পথে ঘোরে, আশ্চর্য। নেইমা শুয়ে আছে, কম্বল বিছানো হয়েছে। কম্বলের উপর ফুল তোলা নতুন চাদর, নতুন বালিশ, সবই কিনে আনা হয়েছে। নেইমা বালিশে মাথা রেখে ঘুমোচ্ছে। তার জ্বর এসেছে। মুনা বসে আছে নেইমার মাথার কাছে। অনুষ্কা বলল, ওর জ্বর কি বেশি নাকি মুনা? সমস্যা হয়ে গেল তো। আপনাকে দেখে কিন্তু মনে হচ্ছে না আপা কোনো সমস্যা আছে, শান্ত মুখে বসে আছেন। অনুষ্কা হাসল। মুনা বলল, আপা, আমাদেরকে কি ওরা এখানে রাতেও আটকে রাখবে? না, ছেড়ে দেবে, সন্ধ্যার আগেই ছেড়ে দেবে। কিভাবে বলছেন? আমাদের সঙ্গে শুভ্র আছে না, শুভ্রর কোনো সমস্যা তার বাবা মা হতে দেবেন না। ওনারা তো আর জানেন না এখানে কি হচ্ছে। ইতিমধ্যে জেনে গেছেন বলে আমার ধারণা। তারা তাদের ছেলের ওপর লক্ষ্য রাখবেন না তা হয় না। অনুষ্কার কথার মাঝখানেই মনিরুজ্জামান এসে দাঁড়ালো। জড়ি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ভূত দেখলেও কেউ এত চমকায় না। মনিরুজ্জামান বলল, খেল তো ভালোই দেখালে। যাই হোক, এখন সমস্ত খেলার অবসান হয়েছে। বিকালে তোমাকে নিয়ে ঢাকায় রওনা হব। আমাকে নিয়ে ঢাকায় রওনা হবেন মানে? আমি আপনার সঙ্গে ঢাকায় যাব কেন? স্বামীর সঙ্গে কোথাও যাবে না? এটা কেমন কথা? আপনি আমার স্বামী? অবশ্যই। বিয়ের কবিরনামা দিয়ে এসেছি, ওসি সাহেবকে দেখালাম। বিয়ের কবিরনামা? 1,01,000 টাকা দিয়ে কবিনের কবিরনামা। বিকালের মধ্যে তোমার বড় চাচাও চলে আসবেন। জড়ির মুখে কথা আটকে গেল। কি একটা কথা অনেকবার বলতে গিয়েও বলতে পারল না। মনিরুজ্জামান হৃষ্ট গলায় বলল, আচ্ছা যাই, দেখা হবে বিকালে। জড়ি তাকালো অনুষ্কার দিকে। অনুষ্কা হাসছে। অনুষ্কার হাসি দেখে পাগলিও হাসতে লাগলো। এতে নেইমার ঘুম ভেঙে গেল। সে উঠে বসলো এবং আনন্দিত গলায় বলল, কি হয়েছে, কি হয়েছে? মনিরুজ্জামান আর দাঁড়ালো না। তার অনেক কাজ বাকি আছে, কাজ শেষ করতে হবে। নষ্ট করার মতো সময় হাতে নেই। ওসির স্ক্রু টাইট দিতে হবে, তবে যাওয়ার আগে দলের ছেলেগুলোকে দেখে নেওয়া প্রয়োজন। রানা দেখল 3 পিস স্যুট পরা এক ভদ্রলোক আসছে। সে উৎসাহের সঙ্গে উঠে বসল। মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কেউ আসছে, তাদের মুক্তির ব্যবস্থা হচ্ছে। রানাই আগ বাড়িয়ে বলল, সালাম আলাইকুম। মনিরুজ্জামান বলল, ওয়ালাইকুম সালাম। আপনারা ভালো? জি স্যার, আছি মোটামুটি। কষ্ট হয়নি তো? মোতালেব বলল, কোনো কষ্ট হয়নি, অত্যন্ত আনন্দে সময় কাটাচ্ছি। সময় কি এই ব্যাপারটা আগে জানতাম না, এখন জানি। আরও বছরখানেক এখানে থাকতে পারলে সায়েন্সের অনেক কিছু শিখতাম। আপনাকে তো ভাই চিনতে পারছি না, আপনার পরিচয়? আমার নাম মনিরুজ্জামান, আমি জরির হাজব্যান্ড। কার হাজব্যান্ড? জরির। আমি তাকে নিতে এসেছি, বিকালে ওকে নিয়ে চলে যাব। আপনারা যেখানে যাচ্ছেন চলে যান, আপনাদের ওপর আমার কোনো রাগ নেই। আপনাদের একটু সমস্যা হলো, তার জন্য আমার স্ত্রীর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। রানা বলল, কি বললেন? আপনি কে? জরির হাজব্যান্ড। শুভ্র বিস্মিত হয়ে বলল, জরি তো বিয়ে করেনি। মনিরুজ্জামান বলল, আপনাদের তাই বুঝিয়েছে, ঘটনা ভিন্ন। বিয়ে হয়েছে, কাবিন হয়েছে, 1,01,000 টাকার মোহরানা। যাই, কেমন? খোদা হাফেজ।
মনিরুজ্জামান হন হন করে এগোচ্ছে, তার পিছনে হারুনুর রশিদ। হারুনুর রশিদ যে এতখানি লম্বা তা আগে বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে একটা তালগাছ ব্রিফকেস হাতে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। দলের সবাই খানিকক্ষণ চুপচাপ বসে রইল। সঞ্জু বলল, অবস্থা ভালো মনে হচ্ছে না। শুভ্র, তুই কি একটা কাজ করবি? কি কাজ? তুই তোর বাবাকে টেলিফোন করে ঘটনাটা বলবি। জরিকে একটা লোক জোর করে ধরে নিয়ে যাবে, আর আমরা সব দারুচিনি দ্বীপে যাব। তা কি করে হয়? শুভ্র চুপ করে আছে। সঞ্জু বলল, কথা বলছিস না কেন? বাবাকে কি বলবো? তোর কিছু বলতে হবে না, তোর বাবাই তোর ভেতর থেকে সব কথা টেনে বের করে আনবে। শুভ্র অস্বস্তির সঙ্গে চুপ করে আছে। রানা রাগী ভঙ্গিতে বলল, তুই এমন স্টোন ফেস হয়ে গেলি কেন? বাবার সঙ্গে কথা বলতে লজ্জা লাগছে? শুভ্র বলল, বাবাকে কিছু বলার দরকার নেই। বলার দরকার নেই কেন? আমার ধারণা বাবা সবই জানেন। গাধার মতো কথা বলবি না তো শুভ্র। তোর বাবা কোনো পীর ফকির না যে সব জানে। তাকে টেলিফোন করতে বলা হয়েছে, তুই টেলিফোন করবি এবং কাঁদো কাঁদো গলায় বলবি, আমাদের রক্ষা করো, SOS, বাঁচাও বাঁচাও। এরা কি আমাদের টেলিফোন করতে দেবে? এইটা একটা টেকনিক্যাল কথা বলেছিস। তোকে টেলিফোন করতে দেবে কি না সেটা হচ্ছে কথা। সম্ভবত দেবে না, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। বল্টু বলল, প্রয়োজনে আমি ওসি সাহেবের পা চেপে ধরব। অনেক ধরনের মানুষের পা ধরেছি, পুলিশের পা কখনো ধরিনি। পা ধরে সবচেয়ে বেশি মজা কখন পেয়েছি জানিস? একবার এক পীর সাহেবের পা ধরেছিলাম। কি মোলায়েম পা, ধরলে ছাড়তে ইচ্ছা করে না। শুভ্র ওসি সাহেবের সামনে বসে আছে। ওসি সাহেব টেলিফোন সেট তার দিকে বাড়িয়ে বললেন, নিন, টেলিফোন করুন। শুভ্র বিব্রত মুখে বলল, আমি নাম্বার ভুলে গেছি। নাম্বার ভুলে গেছেন মানে? নিজের বাসার নাম্বার মনে নেই? জি না, বাসায় তো কখনো টেলিফোন করা হয় না, তবে আমার হ্যান্ডব্যাগের পকেটে একটা ডায়েরি আছে, সেখানে নাম্বার লেখা আছে। আচ্ছা, হ্যান্ডব্যাগ আনিয়ে দিচ্ছি। শুভ্র ডায়েরির জন্য অপেক্ষা করছে। ওসি সাহেব কৌতূহল এবং আগ্রহ নিয়ে শুভ্রকে দেখছে। টেলিফোন ধরলেন শুভ্রর মা। শুভ্র বলল, মা, কেমন আছো? রাহেলা প্রায় হাহাকার করে উঠলেন, তুই কেমন আছিস বাবা? ভালো। তোর চশমা, তোর চশমা আছে? আছে। খাওয়া দাওয়ার কি কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হচ্ছে না। বাইরের পানি খাচ্ছিস না তো? হুম। একসঙ্গে বেশি করে পানির বোতল কিনে নে। আচ্ছা মা, নেব। কত রাতে ভালো ঘুম হয়েছিল তো? এদিকে আমি সারা রাত ঘুমোতে পারিনি, শুধু দুঃস্বপ্ন দেখছি। শুভ্র, তুই ভালো আছিস তো? আমি ভালো আছি মা। তোর বন্ধুরা, ওরা ভালো আছে তো? হ্যাঁ, ওরাও ভালো আছে। আচ্ছা মা, বাবা কি অফিসে না বাসায়? তোর বাবা বাসায়, আজ কোথাও যায়নি। ওর শরীরটা নাকি ভালো না। বাবা কি করছেন? বিছানায় শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে, বই পড়ছে। কি বই পড়ছেন মা? কি বই পড়ছে তা তো দেখিনি, দেখে আসবো? না, তুমি বাবাকে দাও। তুই আমার সঙ্গে আরেকটু কথা বল শুভ্র, তারপর তোর বাবাকে দেব। হুম, তুমি আগে বাবাকে দাও, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। তুই কি আমাকে মিস করছিস শুভ্র? মা, তুমি বাবাকে দাও। ইয়াজউদ্দিন সাহেব টেলিফোন রিসিভার হাতে নিয়ে ভারী গলায় বললেন, হ্যালো। শুভ্র বলল, বাবা, তুমি কি বই পড়ছো? তোমার হাতে এখন কি বই? বইটার নাম মুন ইজ ডাউন। শুভ্র খুশি খুশি গলায় বলল, তুমি আমার টেবিল থেকে বইটা নিয়েছো তাই না?
ওটা তোমার জন্মদিনে দেবো বলে আনিয়ে রেখেছিলাম। প্যাকেট করা বই তুমি খুললে কেন? না বলে প্যাকেট খোলা তো নিষেধ। মানুষের প্রকৃতি এমন যে সে সবসময় নিষেধ অমান্য করে। বাবা, বইটা তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। তোমার চোখে পানি এসেছে? এখনও আসেনি। 50 পৃষ্ঠার পর থেকে দেখবে একটু একটু পর চোখ ভিজে উঠেছে। তুমি ক পৃষ্ঠা পর্যন্ত পড়েছ? 20-25 পৃষ্ঠা হবে। বাবা, তোমার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। এখন তুমি ছুটি কাটাতে গেছো, এখন আবার কি জরুরি কথা? এখন শুধু হালকা কথা বলবে। কথাটা খুব জরুরি বাবা। আমি তোমার কোনো জরুরি কথা শুনতে চাচ্ছি না। বাবা, আমরা খুব বিপদে পড়েছি। মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, বিপদে তো পড়বেই। বিপদে পড়বে, আবার বিপদ থেকে বের হয়ে আসবে, আবার পড়বে। দিস ইজ দ্য গেম। পুলিশ আমাদের ধরে এনে হাজতে রেখে দিয়েছে। ও আচ্ছা। আমাদের সঙ্গে জরি নামের যে মেয়েটি আছে, তার হাজব্যান্ড এসেছে তাকে নিয়ে যেতে। হাজব্যান্ড নিয়ে যেতে চাইলে তো তোমরা কিছু করতে পারবে না। পুরুষ শাসিত সমাজে স্বামীর অধিকার স্বীকৃত। লোকটির সঙ্গে জরির বিয়ে হয়নি। লোকটি মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলে মেয়েটিকে নিয়ে যেতে চাচ্ছে। উল্টোটাও তো হতে পারে, হয়তো মেয়েটাই মিথ্যা বলছে। মেয়েরা পুরুষদের চেয়েও গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। একজন পুরুষ যখন মিথ্যা কথা বলে তখন বোঝা যায় যে সে মিথ্যা বলছে, কিন্তু একটা মেয়ে যখন মিথ্যা বলে তখন বোঝার কোনো উপায় নেই সে মিথ্যা কথা বলছে। তুমি খুবই অদ্ভুত কথা বলছো বাবা। এটা আমার কথা না, যে বইটা এই মুহূর্তে আমি পড়ছি সেই বইয়ের নায়ক বলেছে। তোর প্রিয় বই মুন ইজ ডাউনে এই কথাটা লেখা। ওই লোকটা একটা ফ্রড বাবা, ওর প্রতিটা কথাই মিথ্যা। ও আচ্ছা। বাবা শোনো, আমরা ভয়ঙ্কর বিপদে পড়েছি। তুমি কি কিছু করতে পারো আমাদের জন্য? না। না কেন? আমি তোমাকে বিপদে ফেলিনি, কাজেই বিপদ থেকে তোমাকে টেনে তোলার দায়িত্ব আমার না। তুমি স্বাধীনতা চেয়েছো, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। বন্ধু বান্ধব নিয়ে রওনা হয়েছো। এখন তুমি হুট করে আমার সাহায্য চাইতে পারো না। শুভ্র চুপ করে রইল। ইয়াজউদ্দিন সাহেব বললেন, তাছাড়া আমি সারা জীবন বেঁচে থাকবো না। এ জীবনে আমি যা সঞ্চয় করেছি সেই সব রক্ষার দায়িত্ব তোমার। আজ যদি এই সামান্য বিপদ থেকে নিজের চেষ্টায় বের হতে না পারো, তাহলে ভবিষ্যতে বড় বড় বিপদ থেকে উদ্ধার পাবে কি করে? বুঝতে পারছো আমি কি বলছি? পারছি। যখন কোনো সমস্যা আসবে তখন সমস্যাটাকে একটা বস্তুর মতো তোমার সামনের টেবিলে রাখবে। নানান দিক থেকে সমস্যাটা দেখবে। একসময় লক্ষ্য করবে সমস্যাটার একটা দুর্বল দিক আছে। তুমি আক্রমণ করবে দুর্বল দিকে। আমার সমস্যার দুর্বল দিক কোনটা বাবা? যে লোকটা সমস্যা তৈরি করেছে, মেয়েটার হাজবেন্ড বলে যে নিজেকে দাবি করছে, সেই সবচেয়ে দুর্বল। যে দুর্গ তৈরি করেছে মিথ্যার ওপর, এই জাতীয় লোকেরা ভীতু প্রকৃতির হয়। এদের ভয় দেখালে ওরা অসম্ভব ভয় পায়। এদের ভয় দেখাতে হয় ছোটোখাটো ভয় নয়, বড় ধরনের ভয়। ভয় কিভাবে দেখাবো? সেটা তুমি জানো কিভাবে ভয় দেখাবে। আমি ভয় দেখালেই সে ভয় পাবে কেন? তুমি ভয় দেখালে সে ভয় পাবে যদি সে জানে তুমি কে, তোমার ক্ষমতা কি। বাবা, আমার তো কোনো ক্ষমতা নেই। তোমার ক্ষমতা হচ্ছে তোমার অর্থ। তোমার সঙ্গে চেক বই আছে না? জি আছে। তুমি যদি চেক বই বের করে 1 কোটি টাকার একটা চেক লিখে দাও, সেই চেক ফেরত আসবে না। ব্যাংক সেই চেক অনার করবে। এইখানেই তোমার ক্ষমতা। এই ক্ষমতা দিয়ে তুমি যে কোনো মানুষকে ভয় দেখাতে পারো। কিন্তু বাবা, এই ক্ষমতা তো মিথ্যা ক্ষমতা। হ্যাঁ, এই ক্ষমতা মিথ্যা। কোনো ক্ষমতাবান লোকই এই ব্যাপারটা জানে না। তুমি জানো। দ্যাটস দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ। শুভ্র, অনেকক্ষণ কথা হলো, এখন টেলিফোন রাখি। তুমি আর কিছু বলবে না বাবা?
হ্যাঁ বলবো, আই লাভ ইউ মাই সান। এবং তুমি আমার মুন ইজ ডাউন বইটাতে আমার সম্পর্কে যে উক্তি করেছো তা আমি পড়েছি। থ্যাংক ইউ। ইয়াজউদ্দিন টেলিফোন নামিয়ে রেখে হাতের বই খুললেন। প্রথম পাতায় শুভ্র সবুজ কালি দিয়ে লিখে রেখেছে, বাবা, শুভ জন্মদিন। আমার খুব ইচ্ছা করে আমি তোমার মতো হই, শুভ্র। ইয়াজউদ্দিন দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, শুভ্র শুভ্রের মতোই থাকুক, ওকে আমার মতো হতে হবে না। রাহেলা বললেন, তুমি ফোন রেখে দিলে কেন? আমি শুভ্রর সঙ্গে কথা বলতাম। সরি, আমি আবার যোগাযোগ করে দিচ্ছি। না লাগবে না। রাহেলার চোখে পানি এসে গেছে, তিনি চোখ মুছলেন। ওসি সাহেব বললেন, শুভ্র সাহেব, আপনার টেলিফোনের কথা তো শেষ হয়েছে। জি। কি বললেন আপনার বাবা? বাবা আমাকে মনিরুজ্জামান নামের ওই লোকটির সঙ্গে কথা বলতে বললেন। কথা বলবেন? জি, কথা বলবো। উনি চলে এসেছেন, আমি ডেকে দিচ্ছি। আপনারা কথা বলুন, নিরিবিলি কথা বলুন। ওসি সাহেব, আপনিও থাকতে পারেন। মনিরুজ্জামান এসে বসল শুভ্রের সামনের চেয়ারে। মনিরুজ্জামানের পাশে বসলেন হারুনুর রশিদ। সে কৌতূহলী হয়ে শুভ্রকে দেখছে। শুভ্র বলল, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনাকে চিনতে পারিনি ভাই, আপনি ইয়াজউদ্দিন সাহেবের ছেলে। বাহ, ভালো, আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব আনন্দিত হয়েছি। ছি ছি, এটা তো বিরাট লজ্জার ব্যাপার হয়ে গেল। ইয়াজউদ্দিন সাহেবের ছেলে কিনা হাজতে। ইয়াজউদ্দিন সাহেবের কাছে তো আর মুখ দেখাতে পারবো না। শুভ্র বলল, আপনি আমাদের এই ঝামেলা থেকে দূর করবেন আশা করি। অবশ্যই অবশ্যই, আমি ওসি সাহেবকে বলে দিয়েছি আপনাদের উপর থেকে যত চার্জ ছিল সব তুলে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের মতো বেড়াতে যাবেন, আমি আমার স্ত্রীকে নিয়ে ফিরে যাব। জড়িয়েও আমাদের সঙ্গে যাবে। কি বললেন? শুভ্র শান্ত মুখে বলল, আপনি যথেষ্ট যন্ত্রণা করেছেন, তারপরেও আপনাকে ক্ষমা করেছি। এর চেয়ে বেশি যন্ত্রণা করার চেষ্টা করলে আর ক্ষমা করব না। কি করবেন? আপনি জীবিত ঢাকায় ফিরবেন না। কি বললেন? এই বাক্যটি আমি দ্বিতীয়বার বলবো না, তবে যে বাক্যটি বলা হয়েছে তা কার্যকর করার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই তথ্যটা আপনার জানা থাকা দরকার। শুভ্র উঠে দাঁড়ালো। মনিরুজ্জামান বলল, আরে বসেন বসেন, রাগ করে উঠে যাচ্ছেন কেন? চা খান। ওসি সাহেব, আমাদের একটু চা খাওয়ার ব্যবস্থা করেন না। শুভ্র বলল, আমি চা খাই না। মনিরুজ্জামান হাত ধরে টেনে তাকে বসিয়ে ফেলল। হাসি মুখে বলল, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থাকবে এটা কেমন কথা? আমরা আলাপ আলোচনার মাধ্যমে। এখানে আলাপ আলোচনার কিছু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না থাকলে নাই, চা তো খাওয়া যাবে। আমার সঙ্গে চা খেতে তো অসুবিধা নেই। অসুবিধা আছে। ওসি সাহেব হাই তুলতে তুলতে বললেন, শুভ্র সাহেব, ঢাকা থেকে আপনার কাছে এক ভদ্রলোক এসেছেন, রফিক নাম। উনি থানার বাইরে অপেক্ষা করছেন, আপনি কি ওনার সঙ্গে কথা বলবেন? শুভ্র বলল, ওনাকে অপেক্ষা করতে বলুন। মনিরুজ্জামানের মুখ ছাই বর্ণ হয়ে গেল। সে পরপর দুবার ঢোক গিলল। শুভ্র দেখল তার বাবার কথাই ঠিক হয়েছে, ভয় কাজ করছে। থানার সামনে পর্যটনের এসি বসানো মাইক্রোবাস অপেক্ষা করছে। মাইক্রোবাসের পিছনে একটা পজারো গাড়ি। পজারোতে সুলেমান অপেক্ষা করছে। সে টেকনাফ পর্যন্ত যাবে। সুলেমানের সঙ্গে আরও দুজন। এই দুজনের চোখ ছোট ছোট, হাব ভাব কেমন কেমন। এরা কখনো চোখে চোখে তাকায় না, কথা বলে মাটির দিকে তাকিয়ে। দুজনের গায়েই চামড়ার জ্যাকেট। থানার বারান্দায় রফিক সাহেবও হাঁটাহাঁটি করছেন। শুভ্র বের হতেই রফিক সাহেব এগিয়ে এলেন। শুভ্র বলল, আপনি এখানে? রফিক সহজভাবে বললেন, চিটাগংয়ে একটা কাজ ছিল, এসেছিলাম, আজই ঢাকায় ফিরে যাব।
ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই। স্যারকে কিছু বলতে হবে? না, কিছু বলতে হবে না। আপনারা কি আজ রাতটা চিটাগংয়ে থাকবেন, নাকি রাতেই কক্সবাজার চলে যাবেন? বুঝতে পারছি না। আমার বন্ধু রানা এসব দেখছে, সে যা ঠিক করবে তাই। সুলেমান একটা ব্যবস্থা করে রেখেছে, আমার মনে হয় সেইটাই ভালো ব্যবস্থা হবে। ছোটোখাটো সমস্যা যেহেতু হয়েছে। কি ব্যবস্থা? পর্যটনের মাইক্রোবাস যাবে, আপনারা সবাই বেশ আরাম করে যেতে পারবেন। পেছনে পেছনে সুলেমান যাবে পজারো জিপ নিয়ে, 2জন বডিগার্ডও আছেন। তাছাড়াও এসিপি সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে, তিনি পুলিশের এসকর্টের ব্যবস্থা করেছেন। পুলিশের একটা জিপ আগে আগে যাবে, টেকনাফ পর্যন্ত যাবে। আমি বলছি কি, আপনারা সবাই খাওয়া দাওয়া করে মাইক্রোবাসে উঠে বসুন এবং এক টানে চলে যান টেকনাফ। এটাই সবচেয়ে ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি মন্দ বুদ্ধি বুঝি না, আমাদের টিম লিডার হলো রানা, ও যা বলবে তাই করা হবে। আপনি গাড়ি নিয়ে চলে যান। ছি, আচ্ছা। আর সুলেমানকে বলুন সে যেন আমার পিছনে পিছনে না আসে। জি, আচ্ছা, বলে দিচ্ছি। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা শুধু করি। সারাদিন খাননি, আমারই খারাপ লাগছে। কিছু করতে হবে না, আমি ব্যবস্থা করে রেখেছিলাম। না প্লিজ না, খাবারগুলো প্যাকেটে করে পৌঁছে দিই। আপনাকে কিচ্ছু করতে হবে না। আমি কি তাহলে চলে যাব? হ্যাঁ চলে যান, দলবল নিয়ে যাবেন। লিভাস আলোন। জি আচ্ছা, আপনার খুব কষ্ট হলো। কষ্ট হয়নি, আমি অনেক কিছু শিখেছি। রফিক সাহেব, আপনার সঙ্গে কি সিগারেট আছে? একটা সিগারেট দিন তো। রফিক বিস্মিত হয়ে তাকালেন, তার কাছে সিগারেট ছিল না। তিনি সিগারেট আনতেই নিজেই চলে গেলেন। শুভ্র দাঁড়িয়ে আছে। হাজতের দরজা খোলা হলো, ওসি সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি অনুষ্কার দিকে তাকিয়ে বললেন, আপনারা বের হয়ে আসুন। আমাদের কি ছেড়ে দিচ্ছেন? জি। জরির কি হবে? ও কি ওই বদমাইশটার সঙ্গে যাবে না আমাদের সঙ্গে যাবে? সেটা উনি ঠিক করবেন। উনি যদি আপনাদের সঙ্গে যেতে চান তাহলে যাবেন, আর যদি মনিরুজ্জামান সাহেবের সঙ্গে যেতে চান তাহলে যেতে পারেন। থ্যাংক ইউ ওসি সাহেব। আপনি কি আর একটা ছোট কাজ করতে পারবেন? কাজটা কি বলুন, দেখি পারি কি না। আমি এই পাগলিটাকে সঙ্গে নিয়ে যেতে চাই। ওকে নিয়ে কি করবেন? আমি ওর চিকিৎসা করাবো, সুস্থ করে তুলব। মিস অনুষ্কা, এইসব শখ ক্ষীণস্থায়ী হয়। কিছুদিন পর দেখবেন অসহ্য বোধ হচ্ছে, না পারছেন গিলতে, না পারছেন উগড়ে ফেলতে। বরং সে এখানেই থাকুক, আমি কোনো একটা মহিলা সংগঠনে পাঠিয়ে দেবো, যোগাযোগও করছি। আমার সঙ্গে দিয়ে দিতে আইনতভাবে কোনো বাধা আছে? না, আইনত কোনো বাধা নেই। তাহলেও আমাদের সঙ্গে যাচ্ছে। ওসি সাহেব হেসে ফেললেন। অনুষ্কা বলল, মেয়েটার নাম কি? ওর নাম টাম নেই, বা থাকলেও এখানে কেউ জানে না। না থাকলেই ভালো, আমি ওর নতুন একটা নাম দেব। নেই মা, ঘুমোচ্ছে। মুনা অনেক চেষ্টা করেও তার ঘুম ভাঙাতে পারছে না। অনুষ্কা বলল, মুনা ভালো করে দেখ, মরে টরে যায়নি তো? মুনা হেসে উঠল খিলখিল করে। মুনার সঙ্গে পাগলিটাও হাসতে শুরু করলো। তার হাসি আর থামে না। হাসির শব্দে ঘুম ভাঙল নেইমার। সে হকচকিত গলায় বলল, কি হয়েছে, কি হয়েছে? মুনা হাসতে হাসতে বলল, হাফা, আমাদের ছুটি হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? দারুচিনি দ্বীপ। আমি কোথাও যাব না, আমি ঢাকা চলে যাব। অনুষ্কা, আমাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করো। সম্ভবত আমি তোমাদের সঙ্গে যাব না, মরে গেলেও না। অসম্ভব, মরে গেলেও না, মরে গেলেও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকে ঢাকা পাঠাবো। এরকম করিস না তো। গায়ে কি এখনও জ্বর আছে? মোনা বলল, হ্যাঁ আপা, জ্বর আছে, বেশ জ্বর। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে বই পড়ুন এবং বৃষ্টি ও গল্পকে সাবস্ক্রাইব করুন।